মাইলস্টোন দুর্ঘটনার ডিএনএ টেস্টে মিলল ৫ মরদেহের পরিচয়, আরও ২ জনের মৃত্যু। বার্ন ইনস্টিটিউটে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে ১৩ জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। বিগত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার। আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। যাত্রাবাড়ী থানায় মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে প্রেরণ। অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। সাবেক বিচারপতি খায়রুল হক দেশের বড় শত্রু মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ভাগ্য নির্ধারণের দায়িত্বে নিয়ে করেছেন প্রতারণা। ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের পর এবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা জামায়াত আমিরের। চাঁদাবাজি রুখতে ঐক্য ধরে রাখার আহ্বান নাহিদদের। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেশের স্বার্থে হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় ঢাকা। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের পর ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেল আরও ২ শিশু। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে ভর্তি ৪২ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন। এছাড়াও ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাচ্চাদের সুস্থ করার জন্য সিঙ্গাপুর ও ভারতের পাঠানো প্রতিনিধি দলের যেসব মতামত রোগীদের জন্য ভালো মনে হচ্ছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গেল ২৪ ঘন্টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া ও ৮ম শ্রেণীর মাহিয়া তাসনিম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৩ জন। বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে আইসিইউতে রয়েছে ৮ জন। ১৩ জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। ২ দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া যাবে। গত ২ দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। তাদের অনেককেই হয়তো আমরা আগামী ২-১ দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন ৮ জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা ৬ জনে আছে, কারণ যেহেতু ২ জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে ১৩ জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। দগ্ধ শিশুদের চিকিৎসায় সিঙ্গাপুর ও ভারতের প্রতিনিধি দলের পরামর্শ আলোচনা করে গ্রহণ করা হচ্ছে। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হওয়া ৫ মরদেহের সন্ধান মিলেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। শনাক্ত ৫ জন মাইলস্টোনের ছাত্রী। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে আহত হন নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। সাহসিকতার জন্য ২ শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে দেয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা। উপদেষ্টা পরিষদের সভায় শোক প্রস্তাব গ্রহণ করে এই সিদ্ধান্ত হয়। পাশাপাশি শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জীবনের তোয়াক্কা না করে একের পর এক শিক্ষার্থীকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচানোর চেষ্টা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগম। একসময় নিজেরাই ঝলসে যান তারা। সাহসী ২ নারীর বীরত্বগাথা তুলে ধরতে সরকারের পক্ষ থেকে তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আইন উপদেষ্টা। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে ২ জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে
এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে সরকার। শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। মাইলস্টোনে অবরুদ্ধ থাকা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ বিষয়ে দুঃখ ক্ষোভ কিছুই নেই। অপরিকল্পিত নগরায়নের দায় অন্তর্বর্তী সরকারের নয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে হতাহতদের পাশে বিএনপি আছে এবং থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে এই কথা বলেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় রাজধানীর উত্তরার তারারটেকের একই পরিবারের 3 শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের। বৃহস্পতিবার তাদের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের কবর জিয়ারতের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে, আবার গত রাত্রেই অসুস্থ অবস্থায়, তিনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি, সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। যুদ্ধ বিমান দুর্ঘটনায় শিশুদের নির্মম মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক কাটিয়ে ওঠার জন্য দোয়া করেন তিনি। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। সন্তানের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন 3য় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি সরকারের বাবা শাহিন সরকার। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়া হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 24 জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে 24 জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান মোহাম্মদ বরকতুল্লাহ। জুলাই হাসিনা 36 দিন শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ বিশ্লেষণ করে গণমাধ্যমটি বলছে, ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে প্রকাশ্য নির্দেশ দেন শেখ হাসিনা। এমনকি রংপুরে আবু সাহিদের ময়নাতদন্ত নিয়ে উচ্চ মহল থেকে হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোনালাপ সম্প্রচার করেছে আল জাজিরা।
অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল জাজিরার তদন্তকারী দলের দাবি এই অডিও ক্লিপগুলো সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে থাকা নিজস্ব গোয়েন্দা সদস্যরা। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রকাশিত প্রতিবেদনে একটি ফোন আলাপে 18 জুলাই 2024 তারিখে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, যেখানে পাবে সেখানে গুলি করবে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের কথা চিন্তা করে। এছাড়াও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুরে আবু সাইদের মরদেহ ময়নাতদন্ত করা নিয়েও হস্তক্ষেপ করেন তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। তবে আল জাজিরাকে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। ফোন আলাপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক প্রধান বিচারপতি এভিএম খায়রুল হক দেশের বড় শত্রু, যিনি দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। শিশু একাডেমি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় অবস্থানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রাজধানীর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উঠে আসে আলোচিত ও বিতর্কিত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের বিষয়টি। সংকটগুলো তৈরি হয়েছে জাতি। ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে খায়রুল হক দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমির ভবন ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না, এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক বা সেটাকে অন্য জায়গায় দেওয়া হোক। বিলম্বে হলেও বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্বৃত্তায়ন, মুজিববাদ ও চাঁদাবাজির রাজনীতি ফিরে আসছে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে পথসভায় তিনি কথা বলেন। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া পদযাত্রা ও সমাবেশ করে দলটি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপ রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌঁছায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। অংশ নেন কয়েকশো নেতাকর্মী। পৌরসভা মাঠ থেকে পদযাত্রা করে টাউন হলের সামনে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দুর্বৃত্তায়ন, ফিরে আসছে মুজিববাদ ও চাঁদাবাজির রাজনীতি। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি, কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।
দেশের সব মানুষের মানবাধিকার রক্ষার তাগিদ দিয়ে নাহিদ বলেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে, কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, আমরা একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এনসিপি নেতারা। পরে পৌর মুক্ত মঞ্চে আয়োজন হয় সমাবেশ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। দুর্নীতিমুক্ত ও মর্যাদাপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারকে দেয়া ওয়াদা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেছেন জামায়াত আমির। এ সময় সংস্কার ও বিচার শেষে আগামী বছরের শুরুতে নির্বাচনের দাবি জানান তিনি। তাহলে এই দেশ একসাথে 18 কোটি মানুষ রুখে দাঁড়াবে। আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না, এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলান এটাও আমরা চাই না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব, আমরাও মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস ইনশাআল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, প্রার্থীকে নিজের পছন্দের প্রতীকে অংশ নিতে হবে। সকালে উপদেষ্টা পরিষদের সভায় এই সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সভায় যে কোনো ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয়, গ্রেফতারের বিস্তারিত কারণ এবং থানায় আনার 12 ঘণ্টার মধ্যে তার পরিবার ও আইনজীবীকে অবহিত করার বিধান রেখে ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশে দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতি আবু তারিকের নেতৃত্বে হচ্ছে নতুন তদন্ত কমিশন। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে নিয়মিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ ও স্থানীয় সরকার অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, স্থানীয় সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হতে পারে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, যে কোনো ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয়, গ্রেফতারের বিস্তারিত কারণ জানানোর বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। থানায় আনার 12 ঘণ্টার মধ্যে জানাতে হবে পরিবার ও আইনজীবীকে। যে সংস্থায় গ্রেফতার করুক তাদের সব তথ্য সংশ্লিষ্ট থানাকে জানানোর বিধানও আছে আইনে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি, এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। আর গোপালগঞ্জ ইস্যুতে নতুন তদন্ত কমিশন হচ্ছে বলে জানান প্রেস সচিব। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে, এই কমিশনকে ইনকোয়ারি কমিশন, বিচার বিভাগের কমিশন হচ্ছে, এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কর্মচারী আছেন তাদের পে স্কেল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারতের সহায়তাকে দুদেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
ভারত সিঙ্গাপুরের পর আহতদের চিকিৎসায় চীনও সহায়তা করতে যাচ্ছে বলে জানান তিনি। নিজেদের স্বার্থ দেখেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। জানাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। বরফ গলছে বাংলাদেশ ভারত সম্পর্কে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের সহায়তায় 2 জন চিকিৎসক এবং 1 জন নার্স পাঠিয়েছে ভারত সরকার। এই বিষয়টিকে দুদেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের পার্লামেন্ট মিনিস্টারের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2 জন ডাক্তার 2 জন নার্স এসেছেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত সিঙ্গাপুর ছাড়াও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। যে আসলে আমাদের এক্সপার্টিস আছে, আমরা সবাইকে একসাথে করে নিয়ে নিজেদের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের MOU সই হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। মাইলস্টোন দুর্ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন কলে শোক জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও। কোনো অফার নেইও এবং আসলে আমাদের এর চেয়ে আর বেশি প্রয়োজন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তন্দ্রা তারুণের রিপোর্ট। দেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক। কয়েকজন সিনিয়র বিচারপতিকে উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ দেন সর্বোচ্চ বিচারপতির পদে, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি ছিলেন সেই বিচারপতি যিনি সংবিধানের 13 সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে আটক করার পর তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রাত 8টায় খায়রুল হককে নিম্ন আদালতে নিয়ে আসা হয়। এই সময় কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তার সর্বোচ্চ বিচার চেয়ে নানা স্লোগান দেন। নিরাপত্তার স্বার্থে হেফাজতখানা থেকে লোকচক্ষুর অন্তরালে তাকে পেছনের গেট দিয়ে এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত এই মামলায় খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে, উনার কারণে গুম, হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে, উনার বদলতে হয়েছে। তিনি বিচারের সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি। হত্যা মামলা ছাড়াও গত বছর আগস্টে রায় জালিয়াতির কারণে আরো 3টি মামলা হয় তার নামে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই রাজুক থেকে প্লট বরাদ্দ নেননি, বরং তার কার্যালয়ের ভিভিআইপিদের গাড়ির চালকের জন্য রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লটের ব্যবস্থা করেন। এমন তথ্য উঠে এসেছে দুদকের অভিযানে। এদিকে সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের তথ্য চেয়ে রাজুক NBR গৃহায়নের চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই প্লট বরাদ্দ দেননি, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্য রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কার্যালয়ে অভিযান চালিয়ে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদক। সেখানে জানা যায় অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট 15 গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রের জন্য তাদের কি অবদান তা নথিপত্রে স্পষ্ট নয় বলেও জানিয়েছে দুদক। প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না।
কোন কোন বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে এটা আমাদের অনুসন্ধান দল প্রতিবেদন যখন দাখিল করবেন তখন আমরা আপনাদেরকে আরও তথ্য দিতে পারব। প্লট বরাদ্দের তালিকায় আরও রয়েছে ৪৫ জন ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার মানুষ। তবে তাদের সবাই কিভাবে এই কোটার আওতায় এলেন সেটিও এখন প্রশ্নবিদ্ধ। এদিকে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ২৫ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের চামড়া শিল্পের প্রসার ও রপ্তানি খাতে নতুন মাত্রা যোগ করতে দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে বাংলাদেশ লেদার ও ফুটওয়্যার এক্সপো ২০২৫। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এর উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় চামড়া শিল্পের প্রসারে সরকারের তৎপরতার কথা তুলে ধরেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া ও জুতা শিল্পের রপ্তানি বাড়ানো ও নতুন বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার সহ ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সিটিতে উদ্বোধন হয় বাংলাদেশ লেদার ও ফুটওয়্যার এক্সপো ২০২৫। এ সময় চামড়া শিল্পের প্রসারে ব্যক্তি উদ্যোগে রপ্তানির পরিধি বাড়ানোর কথা জানিয়ে বক্তারা বলেন, রপ্তানির স্বার্থে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তো আমরা মনে করি যে এরকম কালেকটিভলি সব গভর্নমেন্ট, এন্টারপ্রেনিয়র্স এবং আমাদের যারা অ্যাসোসিয়েশন আছে সবাই মিলে যদি আমরা কালেকটিভলি পয়েন্ট আউট করি আমাদের চ্যালেঞ্জগুলো এবং সেগুলোকে অ্যাড্রেস করি ছোট ছোট করে, তাহলে আমরা এই সেক্টরকে আরো অনেক বড় গ্রোথের দিকে নিয়ে যেতে পারবো। 500 কোটি ইউএস ডলারের মার্কেটের মধ্যে বাংলাদেশের হিস্সা মাত্র 2-3%। বিগত কয়েক যুগ যাবত কিন্তু আমরা সেই ক্রাস্ট লেদার এবং ভেজিটেবল লেদারের ভিতরেই আমরা সীমাবদ্ধ আছি, অথচ আমরা কিন্তু এখানে আমাদের R&D অনেক দুর্বল। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দেশের চামড়া শিল্প উন্নয়নে কাজ করছে সরকার। আমি এটার জন্য কাজ করছি না, কাজ করছেন বাণিজ্য উপদেষ্টা এবং তার টিম। আমি তাদের থেকে যতখানি জানতে পারছি যে কাজে যথেষ্ট অগ্রগতি আছে। পরে অনুষ্ঠানে দেশি বিদেশি স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিকভাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার না করলে তারা সামনে আরো হুমকি হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার ২৪-এর গণ অভ্যুত্থান ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। আওয়ামীপন্থী শিক্ষকরা এখনো সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হতাশাজনক। ছাত্রলীগকে জামাত ও এনসিপি আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার আওতা না নিয়ে আসতে পারেন, অবশ্যই তারা আগামীতে আরো বড় হুমকি হবে এই দেশের জন্য, ছাত্র সমাজের জন্য। আমরা বারবার বলে এসেছি, এখনো আহ্বান জানাচ্ছি, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, দয়া করে এখনো আপনারা আন্তরিক হন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের যারা দূষর ছিল, যে সকল নীল দলের আওয়ামী শিক্ষক দূষর হিসাবে কাজ করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আমরা আবারও কর্মসূচি পালন করব। দেশে গণতন্ত্র ফিরে আসা বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুশফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেট চত্বরে লিফলেট বিতরণ ও জনসভায় তিনি এই কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, পিআর পদ্ধতি নয়, সরাসরি প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায় বিএনপি। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মঙ্গল চায় না, নিজেদের মঙ্গল নিজেদেরই চাইতে হবে, আর মঙ্গল আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠুক, গণতন্ত্র আসুক, যে জন্য আমরা সংগ্রাম করেছি। একদল চায় এটাকে বানচাল করতে। পার্শ্ববর্তী বড় দেশ আছে, তারা কিন্তু আমাদের মঙ্গল কামনা করে না। আমাদের মঙ্গল আমাদের চিন্তা করতে হবে এবং সেই মঙ্গল আসবে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৪৯ জনের। বৃহস্পতিবার আছড়ে পড়া বিমানটিতে ৪৩ জন আরোহী ও ৬ জন ক্রু ছিল বলে জানা গেছে। এদের মধ্যে ৫ জন ছিল শিশু। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মস্কো। নীরব দাসের রিপোর্ট। প্রত্যন্ত বনাঞ্চলে আছড়ে পড়া বিমানের ধ্বংসাবশেষ থেকে ক্রমাগত উঠছে ধোঁয়া, কিছুই অবশিষ্ট নেই আর। বৃহস্পতিবার ৫০ জন আরোহী নিয়ে চীন সীমান্তবর্তী শহর তাইন্দার উদ্দেশ্যে ছেড়ে যায় N-24 বিমান। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানায় সাইবেরিয়া ভিত্তিক আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থা আঙ্গারা এয়ারলাইন্স। নিখোঁজের খবরে সামরিক বাহিনীর হেলিকপ্টার নিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। এ সময় আমুর অঞ্চলে পাহাড় ঘেরা বন্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায় তারা। বিমান কর্তৃপক্ষ জানায় এতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিল, যাদের কেউ আর বেঁচে নেই বলে জানায় রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানান মন্ত্রণালয়। তাদের প্রাথমিক ধারণা, আকাশ পরিষ্কার না থাকায় রাডার অনুসরণ করে অবতরণ সম্ভব হয়নি বলেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। মূলত ১৯৭৫ সাল থেকে ইউক্রেনের কিয়েভে তৈরি হতো ২ প্রোপেলার বিশিষ্ট N-24 মডেলের বিমান। তবে এই মডেলের মাত্র ১০০টি বিমান রাশিয়ার অভ্যন্তরে চলাচল করছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যাত্রী বহনে ৫০ বছর পুরনো মডেলের বিমানটির ব্যবহার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।